আজকে আমরা পড়বো হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। সংক্ষেপে সবগুলো জিনিস একটু টাচ করার চেষ্টা করি। আপেক্ষিক তাপ জিনিসটা কি? আপেক্ষিক তাপ ছিল আমাদের যে 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই তবে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে হলে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, তাকে বলা হয় শুধু আপেক্ষিক তাপ। মানে 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ। কিন্তু আমাদের এখানে যেহেতু গ্যাসের চ্যাপ্টার রিলেটেড, এজন্য এটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ নাম দেওয়া হয়েছে। তাহলে মোলার আপেক্ষিক তাপের ডেফিনিশনটা কি হবে? যে 1 মোল কোন গ্যাসের তাপমাত্রা, কি বললাম, 1 মোল কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। আমরা ডেফিনিশনে কিভাবে দিতে পারি দেখো। ধরো একটা গ্যাসের মোল সংখ্যা হচ্ছে n, অর্থাৎ n মোল একটা গ্যাসের পাত্রে n মোল গ্যাস আছে। n মোল গ্যাসের তাপমাত্রা তুমি dT কেলভিন পরিমাণ যদি বৃদ্ধি করতে চাও, তাহলে যদি dQ পরিমাণ তাপের প্রয়োজন হয়, কি বললাম, যদি n মোল কোন গ্যাসের তাপমাত্রা dT কেলভিন বৃদ্ধি করতে যদি dQ পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে 1 মোল কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? dQ ডিভাইডেড বাই n ইনটু dT। তাহলে কি বললাম, 1 মোল কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হবে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপকে আমরা প্রকাশ করি C দ্বারা। এর একক কি? এর একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। dQ যেহেতু প্রয়োজনীয় তাপ, তাপের একক হচ্ছে জুল, মোল সংখ্যা হচ্ছে মোল, আর তাপমাত্রা হচ্ছে কেলভিন, তো জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, তাই আমার একটা প্রশ্ন আসে যে গ্যাসের, খেয়াল করবা, গ্যাসের দুই ধরনের আপেক্ষিক তাপ কেন থাকে? আমাদের এখানে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে তোমার তাপমাত্রার পরিবর্তনের জন্য কি পরিমাণ তাপের প্রয়োজন হয়। তাহলে একটা গ্যাসীয় পদার্থে বা একটা গ্যাসের তাপমাত্রার পরিবর্তন কি কি বিষয়ের উপর নির্ভর করে? তাপমাত্রার পরিবর্তন নির্ভর করে ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপ এবং তার আয়তনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ চাপের পরিবর্তন করলে যেমন তাপমাত্রার পরিবর্তন হয়, একইভাবে আয়তনের পরিবর্তন করলেও কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়। তোমরা চার্লসের সূত্র, তারপর হচ্ছে তোমাদের চাপের সূত্র পড়ে আসছো, যেমন P প্রপোর্শনাল টু T, তারপর V প্রপোর্শনাল টু T, এগুলো পড়ে আসছো বা পড়ছো, কেমিস্ট্রিতে পড়ছো, ফিজিক্সে পড়ছো তোমরা। তার মানে তাপমাত্রার পরিবর্তন কিন্তু চাপের উপর ডিপেন্ড করবে, তাপমাত্রার পরিবর্তন আয়তনের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা এই জন্য বলতে পারি যে একটা গ্যাসীয় পদার্থের দুই ধরনের মোলার আপেক্ষিক তাপ থাকবে। কয় ধরনের? দুই ধরনের। কেন থাকবে? কারণ কোন গ্যাসীয় পদার্থের তাপমাত্রার পরিবর্তন দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে আয়তন। এজন্য গ্যাসীয় পদার্থের জন্য দুই ধরনের মোলার আপেক্ষিক তাপ পাবো। অন্য কোনো কঠিন বা তরল পদার্থের জন্য এই কেস হয় না, তাদের জন্য একটাই আপেক্ষিক তাপ থাকে। যেমন পানি 4200, তাহলে পানির আপেক্ষিক তাপ কিন্তু চাপ বা আয়তনের পরিবর্তন করলে পানির আপেক্ষিক তাপে কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু গ্যাসীয় পদার্থে যেহেতু আপেক্ষিক তাপটা তাপমাত্রার পরিবর্তনের উপর ডিপেন্ড করে, এবং গ্যাসীয় পদার্থের মধ্যে দুইটা জিনিস, চাপের পরিবর্তন হইলেও তাপমাত্রার পরিবর্তন ঘটবে, আয়তনের পরিবর্তন ঘটলেও তাপমাত্রার পরিবর্তন ঘটবে। এই জন্য গ্যাসীয় পদার্থের দুই ধরনের মোলার আপেক্ষিক তাপ থাকে। কয় ধরনের? দুই ধরনের। তাহলে কি কি থাকে? এক নাম্বারটা হচ্ছে স্থির চাপে কোন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ।
স্থির চাপে কোন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, যেটাকে আমরা সিপি দিয়ে প্রকাশ করি। সিপি সূত্র হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই এনবিটি, এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ ডিকিউ ডিভাইডেড বাই এন ইনটু ডিটি। অর্থাৎ চাপ স্থির রেখে কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির চাপে কোন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আর সিবি মানে আয়তন স্থির, অর্থাৎ আয়তনটাকে স্থির রেখে তুমি 1 মোল কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন যদি বৃদ্ধি করতে চাও, যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে বলা হবে কি স্থির আয়তনে কোন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, কোন কোন বইতে মোলার আপেক্ষিক তাপকে মোলার তাপ ধারণ ক্ষমতাও বলে, কনফিউশনের কিছু জিনিসটা একই আসলে। এবং এটাও দেখবা যে অবশ্যই হ্যালো কোনটা কথা বলছো? সেকেন্ড ইয়ারের কথা বলছো তো? ফার্স্ট কে তুই? ও আচ্ছা, নাম তো কবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবং অবশ্যই মনে রাখবা যে সিপি ইজ গ্রেটার দেন সিবি, এটা খুব ভালো করে পড়বা। এজন্য আমি দেখো একটা আমাদের গ্রুপে একটা লিংক দিয়ে দিছি। ওই লিংকটা হচ্ছে ফার্স্ট ইয়ারে ক্লাস করাইছিলাম, 10টা ক্লাস আছে তোমাদের এই তাপগতিবিদ্যার উপর, সুন্দরভাবে সিরিয়ালি দেওয়া আছে, একটু খুঁজে নিবা। জুমে ক্লাসগুলি হয়েছিল, খাতায় তখন করাইতাম। ওখানে সুন্দরভাবে এই জিনিসগুলো খুব ব্যাখ্যা করা, ডিটেইলস ব্যাখ্যা করা আছে যে কেন। আর কালকে যখন আসবা একটু মনে করবা, যদি চাও তাপগতিবিদ্যার আমার কাছে একটা শীট আছে, তারপর সেকেন্ড পেপারে কিছু এমসিকিউ শীট আছে, কপি করে নিয়ে যেও মনে করে একটু। কালকে যখন তোমার পরীক্ষা দিতে আসবে, কালকে বা পরে, কালকে হয়তো পারবো না, পরে এই চ্যাপ্টারের উপর সুন্দর একটা নেট থেকে ডাউনলোড, আমার হাতে লেখা না, নেট থেকে ডাউনলোড করা একটা শীট আছে। আচ্ছা, তারপর এখান থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে Cp - Cv R। R মানে তো আমরা জানি, আর হচ্ছে গ্যাসের মোলার ধ্রুবক 8.314 জুল পার মোল পার কেলভিন। এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে গামা হচ্ছে Cp/Cv, অর্থাৎ স্থির চাপে কোন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে কোন গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে বলা হবে গামা। গামা একটা কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে গামার মান ভিন্ন ভিন্ন গ্যাসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। যেমন যে সকল গ্যাসে এক পরমাণু, অর্থাৎ এক পরমাণু মানে যে সকল গ্যাসের অণুতে একটা করে পরমাণু থাকে, এই সকল গ্যাসের অণুতে একটা করে পরমাণু, যেমন তোমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো, যাদের কি থাকে একটা করে পরমাণু থাকে, যে সকল গ্যাসের মধ্যে একটা করে পরমাণু থাকে, অর্থাৎ এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা হচ্ছে 1.67। দ্বিপরমাণু, যে সকল গ্যাসে দুটো পরমাণু থাকে যেমন হাইড্রোজেন অক্সিজেন, তাদের ক্ষেত্রে হচ্ছে 1.4। আর যে সকল গ্যাসের মধ্যে তিনটা পরমাণু থাকে যেমন কার্বন ডাই অক্সাইড, ওজোন, এগুলোর ক্ষেত্রে 1.33। পরীক্ষার অনেক সময় দেখবা, পরীক্ষার অনেক সময় কি বললো তোমাকে, এই টাইপের অঙ্কের মধ্যে বায়ু বললো। বায়ুতে সাধারণত আমাদের নাইট্রোজেন, অক্সিজেন এই টাইপের গ্যাসগুলো থাকে, অর্থাৎ দ্বিপরমাণু গ্যাসের পরিমাণ বেশি। এজন্য পরীক্ষায় তোমাকে বায়ু বলে, তখন গামার মান তুমি 1.4 ধরে অঙ্ক করবে। আর যদি গামার মান পরীক্ষায় দিয়ে দেয় তবে দিয়ে দিল, আর এক পরমাণু, দ্বিপরমাণু এই টাইপের তোমাকে কোশ্চেন পরীক্ষায় দিয়ে দিল। ঠিক আছে, উঠে নাও, চাইলে উঠে নিতে পারো, চাইলে উঠে নিতে পারো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কি এখানে? এই জিনিসগুলোর ডিটেইলস প্রমাণও আছে, এগুলো প্রমাণ করা আছে। Cp - Cv R, ওই গ্রুপের লেকচারে দেখে নিবা, একটু প্রমাণ দেওয়া আছে, চাইলে প্রমাণগুলো দেখতে পারো তোমরা। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আমাদের প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম সূত্র হচ্ছে চাপ এবং আয়তনের মধ্যে, সূত্র হচ্ছে পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। একদম প্রথম সূত্র আমাদের।
আমরা যেমন সমস্ত প্রক্রিয়ার সূত্র দেখছি চাপ এবং আয়তনের গুণফল কনস্ট্যান্ট, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু কোনো কিছুই কনস্ট্যান্ট থাকে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন হয়, শুধু তাপের আদান প্রদান হয় না। খেয়াল করবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয় না, তাপের আদান প্রদান হবে না, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউর মান 0, কিন্তু এখানে চাপের পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন হবে, তাপমাত্রারও কিন্তু পরিবর্তন হবে। এবং একই গ্যাসের দুটো ভিন্ন ভিন্ন কন্ডিশনের জন্য আমাদের সূত্রটা আসে হচ্ছে P1 V1 গামা P2 V2 গামা। গামার মান আমি আগে বলে দিয়েছি, গামার মান কি কি আছে আমাদের, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.67, দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.4 এবং ত্রি পরমাণু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 1.33। এই জিনিসগুলো তোমাকে পরীক্ষায় মনে রাখতে হবে। এরপর হচ্ছে চাপের সাথে আয়তন গেল, এবার তোমাকে বের করতে হবে চাপের সাথে তাপমাত্রা, তারপরে আয়তনের সাথে তাপমাত্রা, এগুলো সম্পর্ক মনে রাখতে হবে। তাহলে এরপর 2 নাম্বারটা হচ্ছে আয়তনের সাথে তাপমাত্রা। তাহলে আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্কটা কি রকম, T * V গামা -1 = ধ্রুবক, T * V টু দি পাওয়ার গামা -1 = ধ্রুবক। এখান থেকে তুমি একই গ্যাসে দুইটা ভিন্ন ভিন্ন কন্ডিশন লিখতে পারো। এগুলো আমরা অঙ্ক করার সময় আমরা আবার দেখুন যে কিভাবে আমরা ফর্মুলাগুলো প্রয়োগ করব। ঠিক আছে, এটা হচ্ছে আয়তনের সাথে তাপমাত্রা। এরপর হচ্ছে চাপের সাথে তাপমাত্রা। চাপের সাথে তাপমাত্রা সম্পর্কটা হচ্ছে T গামা P 1 - গামা ধ্রুবক। চাপের সাথে তাপমাত্রা T টু দি পাওয়ার গামা P টু দি পাওয়ার 1 - গামা। এবং একই গ্যাসের দুইটা ভিন্ন ভিন্ন কন্ডিশনের জন্য বলতে পারি T1 টু দি পাওয়ার গামা P1 - গামা T টু দি পাওয়ার গামা P2 1 - গামা, P2 1 - গামা। ঠিক আছে, তাহলে কালকের মধ্যে সম্পর্ক দেখলাম, এটা হচ্ছে চাপের সাথে আয়তন, একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। তাপমাত্রার সাথে আয়তন, তাপমাত্রার সাথে চাপ, এগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে রুদ্ধতাপীয় রেখায় কোন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন সিস্টেম কর্তৃক কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন সিস্টেম কর্তৃক কৃত কাজের সূত্র। আচ্ছা, এটা বের করার আগে আমরা একটু আরেকটু ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশনটা হচ্ছে প্রশ্ন পরীক্ষায় আসে অনেক সময়। দেখো, যেহেতু আমরা জানি কি গামা হচ্ছে সিপি ডিভাইডেড বাই সিভি। হ্যাঁ, এখান থেকে তুমি চাইলে সিপি এর মানটা বের করতে পারো। আচ্ছা, একটু সূত্র দেখাবো আর কিছুই না। আবার আমরা জানি সিপি - সিভি R, যেহেতু এগুলো পরীক্ষায় আমাদের অনেক সময় আসে এমসিকিউ তে বা সিকিউ তে আসতে পারে। তো দেখো, তুমি এখানে সিপি এর মানটা যদি বসায় দাও গামা সিভি R, তাহলে এখানে সিভি যদি কমন নাও তাহলে R ডিভাইডেড বাই গামা -1। এই জিনিসগুলো অনেক সময় পরীক্ষায় তুমি অঙ্কে ইউজ করতে পারো, অনেক সময় এগুলো ইউজ করা যায়, ইউজ করলে অনেক অঙ্ক ইজিলি সলভ করা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবা, এই ক্যালকুলেশন করে বা এমসিকিউ তে পরীক্ষায় আসতে পারে, এজন্য একটু দেখাই দিলাম আলাদা করে তোমাদের। আচ্ছা, এবার হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন সিস্টেম কর্তৃক কৃত কাজ। আমরা যেমন গত ক্লাসে আমরা সমষ্ট প্রক্রিয়াকৃত কাজের সূত্র দেখছিলাম। সমষ্ট প্রক্রিয়াকৃত কাজের সূত্র ছিল nRT ln V2 বাই V1, আর আরেকটা সূত্র ছিল nRT ln P1 বাই P2। এটা যে সমীকরণ দেখছিলাম, এটা হচ্ছে সমষ্ট প্রক্রিয়া ছিল। আর আজকে আমরা দেখব হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ W = nR to the power gamma divided by gamma -1 into T1 minus
T2 T1 প্লাস T2। এই সূত্রগুলোতে আমাদের দেখবা পরীক্ষায় অনেক সময় একইভাবে এক একটা দেয়। কিভাবে দেয় একটু দেখাই আমি তোমাদের। যেমন দেখো এখানে ধরো কি করে তারা আর এর সূত্র কি লেখে Cp Cv, গামা লেখে Cp Cv -1। দেখো সূত্রগুলো কিভাবে কি করে ওরা, সহজ জিনিসই কিন্তু দেখবা অনেক সময় টেস্ট পেপারে দেখতে তুমি ভরটাই যাবে না সূত্রগুলো কই থেকে লইলে রে বাবা, কিছুই না কিন্তু আসলে। তো দেখো এখানে যদি লসাগু করো, লসাগু করলে কি আসে দেখো, উপরে আসে যা আছে তাই, এখানে থাকে হচ্ছে Cp Cv divided by Cv T1 T2। তো দেখো Cp Cv কাটা, দেখো এখান থেকে এইভাবে সূত্রগুলো লেখা রাখে পরীক্ষার মধ্যে। এন দেখবো অনেক জায়গায় অঙ্কের মধ্যে এই সূত্রটা ইউজ করছে, অনেক অঙ্কে কই থেকে আইছে কোনো হদিশ নাই, এখান থেকে আইছে, হদিশটা হচ্ছে এখান থেকে আইছে আর কিছুই না। এই জিনিসগুলো অনেক সময় তোমাকে এমসিকিউতে বা পরীক্ষায় কাজে লাগতে পারে। মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই, মুখস্থ করবা শুধু এটা n r টু দি পাওয়ার গামা। n হচ্ছে মোল সংখ্যা, পরীক্ষা যদি মোল সংখ্যা দেয়া না থাকে, প্লিজ ভালো করে খেয়াল করো, পরীক্ষা যদি মোল সংখ্যা দেওয়া না থাকে n এর মান 1, n এর মান 1। আর r এর মান কিন্তু আমাদের ফিজিক্সে শুধু একটা 8.3 অঙ্ক, কেমিস্ট্রি মতো তিনটা দরকার নাই, ঠিক আছে। আচ্ছা এবার একটা কোশ্চেন আসে আমাদের যে দেখাও যে সমষ্ণ রেখা অপেক্ষা রুদ্ধতাপীয় রেখা গামা গুণ খাড়া। এটা একটু সলভ করে দিই যে গামা গুণ খাড়া আসলে বলতে কি বুঝাইছে। আমরা গত ক্লাসে পড়ছি যে সমষ্ণ প্রক্রিয়াটা কি ধরনের প্রক্রিয়া, এটা খুব ধীর প্রক্রিয়া, আস্তে 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 ঘটে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা খুব দ্রুত ঘটবে, খুব ফাস্টলি ঘটবে। অর্থাৎ তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে চাপের পরিবর্তন করলে আয়তন বা তাপমাত্রা পরিবর্তন হঠাৎ হবে, হঠাৎ। আর সমষ্ণ প্রক্রিয়া খুব স্লোলি প্রসেসে হবে। এইজন্য দেখা যায় যে রুদ্ধতাপীয় রেখায় যদি তুমি চাপ আর আয়তনের মধ্যে একটা ঢাল অঙ্কন করো, চাপ আর আয়তনের মধ্যে ঢাল অঙ্কন করো, তবে সমষ্ণ প্রক্রিয়ায় ঢালের মানটা পাওয়া যায় সেটা খুব কম, মানে স্লোপটা খুব কম ঢালু। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া রুদ্ধতাপীয় রেখায় এই ঢালটা খুবই শার্প হয়, মানে শার্পলি চেঞ্জ হয়। কতটুকু শার্পলি চেঞ্জ হয়? গামা গুণ চেঞ্জ হয়। তো এটা তোমাকে বের করে দেখাতে হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে দেখাও যে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা অপেক্ষা গামা গুণ খাড়া। দেখাও যে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা অপেক্ষা গামা গুণ খাড়া বা ঢালু, গামা গুণ খাড়া বা ঢালু। তাহলে আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে Pb টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। আচ্ছা তাহলে তোমাকে কি করতে হবে, যেহেতু আমি কি করব, আমি বলছি যে আমরা চাপ এবং আয়তনের লেখচিত্র অঙ্কন করব। তাহলে চাপ আয়তন লেখচিত্র অঙ্কন ঢাল বের করব। ঢাল মানে কি? ঢাল মানে আমরা যে dy dx, এটা কিন্তু আমরা আয়তনতে পড়ে আসছি, dy dx। তার মানে y মানে হচ্ছে p, x মানে হচ্ছে v। আমরা ঢাল বের করতে হবে dp dv। তো এই জিনিসটা আমাকে বের করতে হবে, এটা হচ্ছে ঢাল। অর্থাৎ আয়তনের সাপেক্ষে চাপের পরিবর্তন কতটুকু, এই ঢালটা আমাকে বের করতে হবে। তাহলে এই ঢালটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে আমি এই ইকুয়েশনটাকে আয়তনের সাপেক্ষে অন্তরীকরণ করব, আয়তনের সাপেক্ষে। তাহলে আয়তনের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, আমরা p v টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে আমরা চাপ তো এখানে কনস্ট্যান্ট, চাপ কি এখানে কনস্ট্যান্ট হবে না, কারণ এখানে আমরা আয়তনের সাপেক্ষে চাপের পরিবর্তন বের করব, চাপ এখানে কিন্তু পরিবর্তন হবে, মানে দুইটা রাশি কিন্তু এখানে চলক হিসেবে, ভেরিয়েবল হিসেবে কাজ করবে। তাহলে আমরা প্রথম p টাকে কনস্ট্যান্ট রাখি, তারপর আয়তনটাকে আমরা পরিবর্তন করি।
কারণ দুইটাই পরিবর্তন হবে, আয়তনের সাপেক্ষে চাপ, আয়তন পরিবর্তন করলে চাপের হবে, অটোমেটিক চাপের হবে। তাহলে v টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু হচ্ছে dp বাই dv। এখানে কিন্তু সমষ্ট প্রক্রিয়া, সরি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে, এটা ক্লিয়ারলি মনে রাখতে হবে। তাহলে আমাদের একটু জানি এগুলো তো নতুন করে কিছু বলার কিছু না, এখন অন্তরীকরণ, তারপর হচ্ছে এখানে থাকবে v টু দি পাওয়ার গামা dp dv। আচ্ছা, তাহলে আমার কিন্তু আগে বলছি dp বাই dv দরকার, তাহলে একটা কাজ করি v টু দি পাওয়ার গামা বাদ দিয়ে দিই। তাহলে v টু দি পাওয়ার গামা যদি বাদ দিয়ে দিই, এখানে থাকে v টু দি পাওয়ার -1 প্লাস dp বাই dv ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের dp বাই dv ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের গামা p ডিভাইডেড বাই v, সামনে একটা মাইনাস আসবে, সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। এটা যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপের তাপমাত্রা পরিবর্তন হয়, শুধু তাপের আদান প্রদান হয় না, এই জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢালটার নিচে একটা কিউ দিয়ে দেওয়া হয়। এর মানে হচ্ছে যেখানে তাপের কোনো আদান প্রদান হবে না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হবে না। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য ঢাল। চালু উঠা নিতে পারো, চালু উঠা নিতে পারো। স্যার স্যার ওই জায়গাটা কি বললেন, ওই যে আয়তনের সাপেক্ষে আয়তন চেঞ্জ হলে চাপও চেঞ্জ হবে, ওই জায়গাটা একটু। এখানে যে চাপ আর আয়তন, খেয়াল করো, এখানে তো চাপের পরিবর্তন হলে আয়তনের পরিবর্তন হবে, বা আয়তনের পরিবর্তন হলে চাপের পরিবর্তন হবে। এখানে কিন্তু কোনো কিছুই কনস্ট্যান্ট না, মানে দুইটা রাশি হচ্ছে চলক। এইজন্য আমি কি করছি, একবার চাপকে কনস্ট্যান্ট রেখে আয়তনের পরিবর্তন করছি, আবার আয়তনকে কনস্ট্যান্ট রেখে চাপের পরিবর্তন করছি, মানে ইউ ইনটু ভি মেথড প্রয়োগ করছি। এমন না যে কখনো কখনো আমরা করি না যে চাপটা কনস্ট্যান্ট, ঠিক আছে চাপটাকে বাইরে নিয়ে এসে পড়ি, শুধু v টু দি পাওয়ার গামাটাকে অন্তরীকরণ করি, কিন্তু এই ক্ষেত্রে এটা পসিবল না। এই ক্ষেত্রে কি করতে হবে, দুইটাকেই অন্তরীকরণ করতে হবে, এটাই বলছিলাম তোমাদের। স্যার এখানে কি চাপের সাপেক্ষে করা যাবে, মানে ডিডিপি? ঢালটা কি, তোমার y অক্ষ বরাবর চাপ আর x অক্ষ বরাবর তো আয়তন, তাহলে তোমার ঢালের সূত্র কি dy dx না, তাই dp বাই dv করতে হবে, dp বাই dv করতে হবে। তুমি তো dp বাই dv করতে পারবে না, তোমার ঢালটা ঠিক আছে, ওকে জি স্যার। আচ্ছা, এবার সমষ্টি প্রক্রিয়া, হ্যাঁ সমষ্টি প্রক্রিয়ার জন্য আমাদের তো কোনো গামা ছিল না, সমষ্টি প্রক্রিয়া কি p constant, সমষ্টি প্রক্রিয়ায় কোনো গামা ছিল না, সমষ্টি প্রক্রিয়ায় যদি গামা না থাকে একইভাবে আমরা অন্তরীকরণ করব। এই সমষ্টি প্রক্রিয়া সহজ আছে, কারণ b এর সাপেক্ষে b কে অন্তরীকরণ করলে পাই 1, অর্থাৎ p প্লাস v ইনটু dp বাই dv। সুতরাং dp বাই dv is equal to minus p by v। সমষ্টি প্রক্রিয়ার তাপমাত্রা যেহেতু কনস্ট্যান্ট থাকে, এখানে দিব আমরা t, এটা হচ্ছে সমীকরণ 2, এটা সমীকরণ 2। তাহলে আমরা কি করব, সমীকরণ 1 কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 1 ছিল কি, 1 ছিল হচ্ছে dp by dv q dp by dv, আগে তার 1 দিয়ে দিও তাহলে চলবো। তো এখানে ভাগ করলে কি আসবে, শুধু গামা, ভাগ করলে কি আসবে, শুধু গামা আসবে, ভাগ করলে কি আসবে, শুধু গামা আসে। যদি গামা আসে তাহলে তুমি আর গুণ করে দাও, আর গুণ করলে কি আসবে, সুতরাং dp by dv is equal to gamma into dp by dvt, অর্থাৎ সমষ্টি প্রক্রিয়া যে ঢাল তার চেয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল কি হবে, গামা গুণ ঢালু বা গামা গুণ বেশি হবে। এটা হচ্ছে কার ঢাল, এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, আর এটা কার, সমষ্টি প্রক্রিয়ার ঢাল। তাই সমষ্টি প্রক্রিয়ার ঢালকে যদি গামা দিয়ে গুণ করো তবে কি পাইবা, তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢালটা পাইবে।
ঠিক আছে? ওকে, এখানে গ্রাফ আছে, গ্রাফটা একটু ছোট্ট করে গ্রাফ একটা এঁকে দিবে, একটা গ্রাফ আছে দেখো বইতে। তা এই হচ্ছে আমাদের প্রথম অংশটা, এটা হচ্ছে প্রথম অংশ। আমি আস্তে আস্তে বড় হয়ে জন্য বলছি, কারণ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমি আর দুইটা ক্লাস নিব এখান থেকে, তোমাদের দুইটা ক্লাস নিব আরো, তারপর ম্যাথ করাবো কয়েকটা। তো এই অংশ থেকে ম্যাথ করতে হবে, অংশ থেকে ম্যাথ আমি বাড়ি কাজ দিব, কিন্তু যেহেতু কালকে এক্সাম, আমি কালকে আজকে দিয়ে রাখবো, এটা বাসায় করবা নিজেরা, এখন করার দরকার নাই, কালকে এক্সামের পর করবা। এটা আজকে পড়া নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আজকে পড়া নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা না আমি যদি মনে করি, কারণ এটা সহজ জিনিস, এটা তোমরা ভালো করে পারবা। তাহলে তোমরা বাসায় যে অঙ্কগুলো ট্রাই করবা, সেগুলো হচ্ছে সিলেট বোর্ড 2016, সিলেট বোর্ড 2016। সবাইকে অনুরোধ করতেছি ওই ক্লাসগুলো দেখবা, দেখলে অনেক ডিটেইলস যে করাইছি ওদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। হঠাৎ বারো বলি, হঠাৎ মানে কি? হঠাৎ মানে কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ধীরে ধীরে মানে সমষ্ট প্রক্রিয়া। তারপর আরেকটা করবা হচ্ছে ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019। আচ্ছা, এখন একটা কথা আমি বলি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে জিনিসটা হচ্ছে যে কখনো কখনো দেখবা তোমাকে সমষ্ট বা রুদ্ধতাপীয় এই কথাগুলো একটু ক্লিয়ারলি বলে, যেমন ধরো ঢাকা বোর্ড 19-এর কর্তৃপক্ষটা আমি একটু পড়ি তোমাদের। তাপ পরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টন যুক্ত সিলিন্ডারের কথা বলছে। দুইটা সিলিন্ডার, একটা হচ্ছে পরিবাহী আর একটা হচ্ছে অপরিবাহী। আচ্ছা, তাহলে তোমরা নিজেরাই বলো কোন সিলিন্ডারের মধ্যে সমষ্ট ঘটবে আর কোন সিলিন্ডারের মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটবে। একটা সিলিন্ডার হচ্ছে পরিবাহী, একটা সিলিন্ডার হচ্ছে অপরিবাহী। পরিবাহীতে সমষ্ণ আর অপরিবাহীতে রুদ্ধতাপীয়। রাইট স্যার, এখান তো বলছে অর্ধ পরিবাহী, এটা আবার অপরিবাহী ঢাকা বোর্ড 19। আমার টেস্ট পেপারে অর্ধ পরিবাহী দাও। অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর বিষয়, অর্ধ পরিবাহী থেকে আই, অর্ধ পরিবাহী তো আর এই ধরনের কোনো সেমিকন্ডাক্টর নেই, অপরিবাহী হবে। তাপ পরিবাহী ও অপরিবাহী, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হয়? রুদ্ধতাপের তাপের কোনো আদান প্রদান হয় না, অর্থাৎ ভিতর থেকে কোনো তাপ বাইরে যাবে না বা বাইরে থেকে কোনো তাপ ভিতরে আসবে না। এজন্য তাপ পরিবাহী বললে সমষ্ট প্রক্রিয়া, আর অপরিবাহী বললে তোমাকে বুঝতে হবে কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আপাতত কালকে এক্সাম দেওয়ার পর এই দুইটা সিকিউ সলভ করবা, ঠিক আছে? আমরা নেক্সট দিন অর্থাৎ শনিবারে আমরা হচ্ছে কি পড়বো? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা পড়বো আর কার্নো ইঞ্জিন নিয়ে আলোচনা করব। আর নেক্সট ক্লাসে অর্থাৎ সোমবারে আশা করি আমরা, সোমবারের ক্লাস যদি হয়, সোমবারের ক্লাসটা আনসার্টেন বলতেছি না এখনো, সোমবার যদি ক্লাস করি তবে সোমবার আমরা এই এন্ট্রপি দিয়ে শেষ করব চ্যাপ্টার, তারপর আমরা 2-3টা ক্লাস ম্যাথ নেব তোমাদের থেকে। আচ্ছা, এর ফাঁকে আমি বলে রাখি, এর ফাঁকে হচ্ছে আমাদের কালকে এক্সাম। কালকে এক্সামটা কি হবে? এটা তো দরকার নেই।